আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এনটিভি ইউরোপ নিউজ। সাথে আছি আমি মীর আব্দুর রহমান। সংবাদের শুরুতেই জানিয়ে দেব আজকের প্রধান শিরোনামগুলো। ইংল্যান্ডের কোভিড বিধিনিষেধ শিথিলের পরবর্তী ধাপ পর্যন্ত মানুষকে ধৈর্যশীল হওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির সরকারের একজন বৈজ্ঞানিক উপদেষ্টা। মডার্নার তৈরি কোভিড টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। শ্রমিকদের অধিকার রক্ষায় আজ বিশ্বব্যাপী পালিত হচ্ছে মহান মে দিবস। এবং ভারতে নতুন করে 4,01,993 জন করোনা ভাইরাসে আক্রান্ত। 24 ঘন্টার হিসেবে শনাক্তের সংখ্যায় বিশ্বের মধ্যে সর্বোচ্চ। দর্শক শুনছিলেন শিরোনামগুলো, এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। দর্শক, শুরুতে ব্রিটেন প্রসঙ্গ। ইংল্যান্ডের কোভিড বিধিনিষেধগুলোর পরবর্তী ধাপ শিথিলকরণের আগে মানুষকে এই স্বল্প সময়ের জন্য ধৈর্যশীল হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন দেশটির সরকারের একজন বৈজ্ঞানিক উপদেষ্টা। প্রফেসর স্যার মার্ক ওয়ালপোর্ট জানিয়েছেন, মহামারীটির অগ্রগতি খুব ভালো সংবাদ, তবে এখনও অনেক মানুষকে টিকা দেওয়া বাকি। ইংল্যান্ডের লকডাউন শিথিলের পরবর্তী ধাপে ক্যাফে, পাব এবং রেস্তোরাঁগুলোতে ইনডোরে কাস্টমারদের খাবার পরিবেশনের অনুমতি দেওয়া হবে। এদিকে নতুন ট্রাফিক লাইট সিস্টেমে আন্তর্জাতিক ভ্রমণ শীঘ্রই পুনরায় চালু হবে। অন্যদিকে নতুন এক গবেষণায় দেখা গেছে, অন্যান্য জাতিগোষ্ঠীর তুলনায় দক্ষিণ এশীয় সংখ্যালঘু সম্প্রদায় কোভিডের দ্বিতীয় ঢেউয়ে আক্রান্ত। হাসপাতালে ভর্তি এবং মৃত্যুর সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে ছিল। 17 মিলিয়ন প্রাপ্তবয়স্ক মানুষের তথ্য নিয়ে এই গবেষণা প্রকাশ করেছে ল্যান্ডসেট ম্যাগাজিন। আজ পহেলা মে, মহান মে ও আন্তর্জাতিক শ্রমিক দিবস। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের রক্তঝরা দিন। সারা বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় দিবসটি পালন করা হয়। 1886 সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা 8 ঘন্টা কাজের দাবিতে আন্দোলনে নামেন। ওই দিন অধিকার প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে কয়েকজন শ্রমিককে জীবন দিতে হয়। এরপর থেকে দিনটি মে দিবস হিসেবে পালিত হয়ে আসছে। দর্শকে নিয়ে আরও দেখুন আমাদের সহকর্মী মোহাম্মদ আফজাল হোসেন রোমানের একটি বিশেষ প্রতিবেদনে। শ্রমজীবী ও মেহনতি মানুষের চরম আত্মত্যাগে ন্যায্য অধিকার আদায়ের এক অবিস্মরণীয় দিন পহেলা মে। সারা বিশ্বে যথাযথ মর্যাদায় দিবসটি পালন করা হয়। মুজিব শতবর্ষ উপলক্ষে এবছর বাংলাদেশে মে দিবসের প্রতিপাদ্য মালিক শ্রমিক সর্বশেষ মুজিব বর্ষে গর্বদেশ। দিবসটি উপলক্ষে পৃথক পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে দিবসটি উপলক্ষে রেমিটেন্স যোদ্ধা প্রবাসী বাংলাদেশিরা জানিয়েছে কর্মস্থলে ফিরে যাবার আকুতি, কেউ বা আবার জানিয়েছেন কর্ম ফিরে পাওয়ার দাবি। আজকে পহেলা মে শ্রমিক দিবস। শ্রমিক দিবস উপলক্ষে আমার একটাই চাওয়া পাওয়া, যারা করোনার কারণে অনেক মানুষ বেকার হয়ে গেছে শ্রমিকরা, তারা যেন ঠিকঠাক মতো আবার কর্মক্ষেত্রে ফিরতে পারে। অনেক প্রবাসী ইতালিতে বেকার, সবাই চেষ্টা করতেছে এটা কাটিয়ে ওঠার জন্য। মহামারী করোনার কারণে ঘরবন্দি হয়ে পড়েছেন অনেকে। কর্মহীন হয়ে বেকার অবস্থায় প্রবাসীদের কপালে এখন চিন্তার ভাঁজ। আবার অনেক শ্রমিকরা মালিকদের চাপে সকল ভয়ভীতি উপেক্ষা করে জীবন বাঁচাতে ফিরছেন কর্মস্থলে। করোনার ভিতরেও আমরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ চালিয়ে যাইতেছি আমাদের, কারণ আমাদের দেশে টাকা পাঠাতে হয়, ফ্যামিলি আছে আমাদের। আমরা আগে কাজ করতাম 8 ঘন্টা, এখন কাজ করতেছি আমরা 4 ঘন্টা। তো পরিস্থিতি যদি ভালো হয় তাহলে আমরা হয়তো আগের জায়গায় আবার ফিরে যাব। আজ বিশ্ব শ্রমিক দিবস পহেলা মে। আমাদের প্রবাসী ভাইয়েরা যারা আছেন, আমরা প্রবাসে থাকি, আমরা সবসময় বৈষম্যের শিকার হই। প্রবাসী শ্রমিকরা অনেক ক্ষেত্রে তাদের প্রাপ্য মজুরি থেকে বঞ্চিত হচ্ছেন। আর তাই মে দিবস শুধুমাত্র আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে তাদের যথাযোগ্য প্রাপ্য ও সুযোগ সুবিধা দিলেই মে দিবসের সার্থকতা আসবে বলে মনে করেন তারা। মে দিবস বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ না রেখে যদি শ্রমিকদের ন্যায্য পাওনা দেওয়া হয়, তাহলে আমি মনে করি শ্রমিক দিবসের সার্থকতা পাবে। আফজাল হোসেন রোমান, ডেস্ক রিপোর্ট, এনটিভি ইউরোপ। মডার্নার তৈরি কোভিড টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। গতকাল শুক্রবার এক বিবৃতিতে এই কথা জানায় সংস্থাটি।
সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে দেশে দেশে টিকাদান কার্যক্রম ত্বরান্বিত করতে পঞ্চম টিকা হিসেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পেল মডার্নার টিকা। তবে এবছরের জানুয়ারিতে 18 বছর বা তদূর্ধ্বদের জন্য মডার্নার টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছিল WHO-র প্রতিষেধক বিষয়ক বিশেষজ্ঞ উপদেষ্টা গোষ্ঠী। মডার্না এই সপ্তাহে ঘোষণা দিয়েছে তারা 2022 সালের মধ্যে 300 কোটি ডোজ টিকা উৎপাদন করবে। এ লক্ষ্যে উৎপাদন ক্ষমতা বাড়ানোর পরিকল্পনার কথাও জানায় তারা। 2020 সালের শেষ দিকে মডার্নার মতোই একই ক্যাটাগরির ফাইজার বায়োএনটেকের mRNA টিকা প্রথমবারের মতো WHO-র জরুরি ব্যবহারের অনুমোদন পেল। ইতালির মূলধারার রাজনৈতিক দলের প্রতিনিধির সাথে মতবিনিময় সভা করেছে জালালাবাদ অ্যাসোসিয়েশন ইতালি। প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা সহ আসন্ন 2021 সালে অনুষ্ঠিতব্য সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশিদের অংশগ্রহণের আহ্বান জানান মেয়র পদপ্রার্থী পাওলো সিয়ানি। উল্লেখ্য, এবছর সিটি কর্পোরেশন বৈধ রেসিডেন্সধারী ইতালি প্রবাসীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন, আর তাই আগামী নির্বাচনকে প্রবাসীরা অধিকার আদায়ের সুবর্ণ সুযোগ হিসেবে মনে করছেন। আরও জানাচ্ছেন আমাদের ইতালি প্রতিনিধি মোহাম্মদ আফজাল হোসেন রোমান। রোমে আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচন 2021 এবং ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করার লক্ষ্যে গত 28 এপ্রিল স্থানীয় মেয়র পদপ্রার্থী পাওলো সিয়ানির সাথে এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা করেছে জালালাবাদ অ্যাসোসিয়েশন ইতালির একটি প্রতিনিধি দল। আজকে আমরা এখানে আমাদের রোম সিটি কর্পোরেশনের মেয়র ক্যান্ডিডেট পাওলো সিয়ানি, ওনার সাথে আমরা জালালাবাদ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা মিটিং করি। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ইতালির বর্তমান কোয়ালিশন সরকারের অন্যতম শরিক ও বৃহৎ রাজনৈতিক দল পিডির পক্ষে পাওলো সিয়ানি এবং জালালাবাদ অ্যাসোসিয়েশন ইতালির সভাপতি অলিউদ্দিন শামীম, সহসভাপতি MD আব্দুল ওয়াদুদ, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিনহাজ হোসেন। আমরা ওনার সাথে একত্রিত হয়ে কাজ করতেছি বাংলাদেশের কমিউনিটির জন্য। ইতালির ডেমোক্রেটিক দলের দীর্ঘদিনের সক্রিয় সদস্য ও জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি অলিউদ্দিন শামীম এবং সহসভাপতি MD আব্দুল ওয়াদুদ মিয়ার মাধ্যমে বিশাল এই বাংলাদেশি কমিউনিটিকে কাউন্সিলর পদে সঠিক প্রার্থী নির্ধারণ করে প্রতিদ্বন্দ্বিতা করারও আহ্বান জানান। Ad ottobre ci sarà l'elezione per il sindaco di Roma e per i presidenti dei municipi, dei 15 municipi romani. তিনি বলেন, আমরা আশা করব আগামী নির্বাচনে অংশগ্রহণ করার মাধ্যমে আপনাদের ন্যায্য দাবি ও অধিকার আদায়ে অগ্রণী ভূমিকা পালন করবেন। Mi rivolgo a tutti i nostri amici che vivono a Roma, anche se non hanno ancora la cittadinanza italiana, potranno votare alle primarie e scegliere Paolo Ciani come candidato sindaco. পরিশেষে তিনি নির্বাচনী প্রচার ডেমোক্রাসিয়া সলিদালে দেমোস রোমা এবং তাদের নির্বাচনী ইশতেহারের কপি নেতৃবৃন্দের নিকট হস্তান্তর করেন। জবাবে জালালাবাদ অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ মেয়র পদপ্রার্থী পাওলো সিয়ানিকে তাদের উত্তরীয় ও বার্ষিক স্মারক প্রদান করেন। ইতালি থেকে মোহাম্মদ আফজাল হোসেন রোমান, NTV ইউরোপ। জানিয়ে দেব ভারতের করোনা পরিস্থিতি। ভারতে নতুন করে 4,01,993 জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে, যা 24 ঘন্টার হিসেবে শনাক্তের সংখ্যায় বিশ্বের মধ্যে সর্বোচ্চ। একদিনে কোভিড-19 আক্রান্ত হয়ে 3,523 জনের মৃত্যু হয়েছে বলে শনিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। বিস্তারিত দেখুন রিপোর্টে। ভারতে দৈনিক করোনা আক্রান্ত 3 লাখ ছাড়ানোর 9 দিনের মাথায় তা পৌঁছে গেল 4 লাখে। বিশ্বে এই প্রথম কোনো দেশে আক্রান্তের সংখ্যা একদিনে 4 লাখ ছাড়ালো। এই পরিসংখ্যান বুঝিয়ে দিচ্ছে গত এক সপ্তাহে ভারতে কিভাবে বেড়েছে করোনা সংক্রমণ। ভারতে এখন সক্রিয় রোগী 32 লাখ। দৈনিক সংক্রমণের ঊর্ধ্বমুখী প্রবণতার কারণে রোগীর সংখ্যা বাড়তে থাকায় স্বাস্থ্য পরিষেবাতে তৈরি হয়েছে বিপুল চাপ। হাসপাতালগুলোতে অক্সিজেন, ওষুধ ও শয্যার অভাবে স্বজনদের হাহাকার বাড়ছে। সৎকারের জায়গার জন্য ছোটাছুটি করছেন স্বজনরা। মৃত্যুর মিছিল বাড়তে থাকার মধ্যে মৃতদেহ সৎকারের জায়গার সংকট তৈরি হয়েছে। আজ তার ভাইকে শ্মশানে নিয়ে যাচ্ছি। দুদিন আগে অক্সিজেনের অভাবে মারা যাওয়া আমার চাচাকে দাহ করেছি। প্রতি মুহূর্তে শ্মশানে মরদেহ আসছে। ভয়াবহ সময় পার করছি আমরা।
শুধু হাসপাতাল নয়, করোনা আক্রান্ত হয়ে বাড়িতেও মারা যাচ্ছে মানুষ। বাড়ি বাড়ি গিয়ে মরদেহ সংগ্রহ করে শ্মশানে নিয়ে যাচ্ছেন স্বেচ্ছাসেবীরা। বাবা হারানো এই তরুণীর ভাষ্যেই উঠে এসেছে ভারতের করোনার করুণ পরিস্থিতি। জাতি হিসেবে এটা আমাদের বড় ব্যর্থতা। অক্সিজেন নেই, ওষুধ নেই, চিকিৎসা নেই, তার মধ্যে আবার কালোবাজারি চলছে। আমার বাবা করোনা পরীক্ষার রিপোর্ট, ওষুধ, অক্সিজেন কোনো কিছুই সময় মতো পাননি। মহামারীর ভয়াবহ পরিস্থিতি সামাল দিতে শনিবার থেকে প্রাপ্তবয়স্ক সবাইকে করোনার গণটিকাদান শুরু করেছে ভারত। যদিও মহারাষ্ট্র, দিল্লি সহ কয়েকটি রাজ্যে টিকার মজুদই নেই। ভারতের বিপুল চাহিদা মেটাতে হিমশিম খাওয়া সেরাম ইনস্টিটিউট বলছে, ভারতের বাইরেও টিকা উৎপাদনের পরিকল্পনা করছে তারা। এদিকে ভারতের জন্য একের পর এক নিজেদের দরজা বন্ধ করছে বিভিন্ন দেশ। ভারত থেকে যুক্তরাষ্ট্র প্রবেশে নতুন নিষেধাজ্ঞা দিয়েছে বাইডেন প্রশাসন। আর ভারত থেকে কেউ অস্ট্রেলিয়ায় ফিরলে জেল জরিমানার বিধান করা হয়েছে। শেখ খলিল সোহেল, এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক। দর্শক, এবার জানাবো বাংলাদেশ প্রসঙ্গ। শনিবার বাংলাদেশ থেকে শর্ত সাপেক্ষে আন্তর্জাতিক বিমান চলাচল সেবা আবার চালু হয়েছে। তবে দেশগুলোতে 3টি ভাগে ভাগ করে যাত্রীদের চলাচলের আলাদা নিয়মকানুন ঘোষণা করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক। বাংলাদেশে করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ার পর লকডাউন শুরু হলে গত 14 এপ্রিল থেকে আন্তর্জাতিক রুটে নিয়মিত বিমান চলাচল বন্ধ আছে। 16 দিন পর আবার আন্তর্জাতিক বিমান যোগাযোগ পুনর্বহাল করা হলো। বিস্তারিত দেখুন রিপোর্টে। দেশে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় 14 এপ্রিল থেকে কঠোর লকডাউন দেয় সরকার। সে সময় অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উভয় রুটেই ফ্লাইট চলাচল বন্ধ করে দেয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক। 17 এপ্রিল থেকে প্রবাসী শ্রমিকদের জন্য কয়েক দফায় কিছু রুটে বিশেষ ফ্লাইট চালু হলেও শনিবার আবারও অনুমতি মিলল আন্তর্জাতিক ফ্লাইট চলাচলের। তবে ভারত, দক্ষিণ আফ্রিকা, ইরান, ব্রাজিল, ওমান সহ 12টি দেশ যাদের বেবিচক এ গ্রুপ অন্তর্ভুক্ত করেছে, সেসব দেশে যাতায়াত আপাতত বন্ধ থাকবে। এমনকি কোনো ট্রানজিট যাত্রীও আসতে বা যেতে পারবেন না। তবে এসব দেশে কেউ 15 দিনের মধ্যে গিয়ে থাকলে বিশেষ অনুমতি সাপেক্ষে দেশে ফিরতে পারবেন। সংক্রমণের হারের বিবেচনায় 12টি দেশ অতি ঝুঁকিপূর্ণ তালিকায় আছে এবং 26টি দেশ ঝুঁকিপূর্ণ তালিকায় আছে। এই 12টি দেশে সাময়িকভাবে গমনাগমনের নিষেধাজ্ঞা থাকবে এবং এই ব্যবস্থাপনার ভিতরে আমাদের প্রতিবেশী রাষ্ট্রের সাথে যে বাবল ফ্লাইট এগ্রিমেন্ট তাও সাময়িকভাবে স্থগিত থাকবে। তুরস্ক, ইতালি, ফ্রান্স, নেদারল্যান্ড সহ বি গ্রুপভুক্ত 26টি দেশ থেকে বাংলাদেশে আসতে হলে বাধ্যতামূলক করোনা নেগেটিভ সনদ থাকতে হবে। এছাড়াও যাত্রীদের নিজ খরচে সরকার মনোনীত হোটেলে 14 দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে। হোটেল বুকিংয়ের কাগজ দেখিয়ে ফ্লাইটের টিকিট নিতে হবে। তবে বি গ্রুপভুক্ত বাহরাইন, কাতার ও কুয়েত থেকে আসা যাত্রীদের 3 দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে। তারা ঝুঁকিপূর্ণ তালিকায় থাকা সত্ত্বেও তাদের ওই দেশের সাথে যে বর্তমান চলমান যে ব্যবস্থা, তো ওইখান থেকে আগত যাত্রীরা 3 দিনের কোয়ারেন্টাইন, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকবেন। পরবর্তীতে স্বাস্থ্য পরীক্ষার উপর ভিত্তি করে পরবর্তীতে হোম কোয়ারেন্টাইন কিংবা প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন অথবা আইসোলেশনে থাকার ব্যবস্থা নেওয়া হবে। হোম কোয়ারেন্টাইন এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনগুলো আমাদের প্রশাসন এবং আইন প্রয়োগকারী সংস্থা কর্তৃক কঠোরভাবে অবলোকন করা হবে। গ্রুপ এ ও বি ছাড়া বাকি দেশগুলো থেকে যাত্রীরা বেবিচকের আগের নিয়ম অনুযায়ী করোনা নেগেটিভ সনদ ও 14 দিনের হোম কোয়ারেন্টিনের শর্ত সাপেক্ষে দেশে ফিরতে পারবেন। তবে আন্তর্জাতিক বহির্গমনের ক্ষেত্রে যাত্রীদের গন্তব্য দেশের নিয়মকানুন জেনে ভ্রমণের পরামর্শ দিয়েছে বেবিচক। এস এম আতিক, এনটিভি নিউজ, ঢাকা। দর্শক, এবার জানিয়ে দেব খেলাধুলার খবর। ক্রিকেট। প্রথম ইনিংসে 242 রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমেই বিপাকে স্বাগতিক শ্রীলঙ্কা। তৃতীয় দিনের শেষ বিকেলে 7 ওভারে 17 রানে 2 উইকেট হারায় শ্রীলঙ্কা। তৃতীয় দিন শেষে শ্রীলঙ্কার লিড 259 রান। ক্যান্ডিতে সিরিজের দ্বিতীয় টেস্টে স্বাগতিক শ্রীলঙ্কার 7 উইকেটে 493 রানের পাহাড় ডিঙ্গাতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে 251 রানে অল আউট হয় বাংলাদেশ দল।
বিস্তারিত দেখুন রিপোর্টে। বাংলাদেশের ব্যাটসম্যানদের মতো এদেশের কোটি সমর্থকদের মাঝেও এখন একটাই প্রশ্ন, কিভাবে এক রাতের ব্যবধানে পাল্লেকেলের উইকেট এতটা বদলে গেল? উত্তর খুঁজতে হচ্ছে যে কারণে এবার সেটা দেখা যাক। শ্রীলঙ্কা 500 রান তুলতেই হবে এমন মনস্তাত্ত্বিক জায়গা থেকে সরে এসে 493 রানে ইনিংস ঘোষণা করে স্পষ্ট বার্তা দিয়েছে। এরপরই মূলত হয়েছে উইকেট নিয়ে আলোচনার সূত্রপাত। ব্যাটিং করতে নেমে 83 ওভার খেলা লাল সবুজরা তামিম সাইফের ভালো শুরুর পরও সমালোচিত, সাথে স্পষ্ট সংশয় টেস্ট হারেরও। কেন এমনটা হলো সেটার কারণ মোরাতোয়া থেকে উঠে আসা 22 বছরের এই স্পিনার প্রবীণ জয়ভিক্রমা, যিনি 32 ওভার বল করেছেন নিজের অভিষেক ম্যাচের প্রথম ইনিংসে। তাতেই বাংলাদেশের ব্যাটসম্যানরা নেচেছে, বড় বড় টার্ন পাওয়ার সুবিধা আদায় করেছেন তিনি। দারুণ স্পটে বল করতে করতে টাইগারদের ইনিংস ধসিয়ে দিলেন অনেকটা একাই। 92 রান খরচায় নিয়েছেন 6 উইকেট, যা লঙ্কানদের হয়ে অভিষেকে কোনো বোলারের সবচেয়ে ঈর্ষণীয় সাফল্য। বাংলাদেশের ব্যাটসম্যানরা মান বাঁচাতে পারেনি। তামিমের আরও একবার নার্ভাস 90-তে আউট হওয়া তাই আরও সমালোচিত। আর যে 5 ব্যাটসম্যান 2 অঙ্ক ছুঁতে পারেনি তাদের নিয়ে আলোচনা বা নাইবা হলো এমন আউট দেখার পর। দিন শেষে 17 রানে লঙ্কানরা 2 উইকেট হারিয়েও স্বস্তিতে স্কোরবোর্ডে বড় পুঁজি জমিয়ে। একেবারে খেলা না বুঝলেও এটা জলের মতো পরিষ্কার যে এই উইকেটে চতুর্থ ইনিংসে ব্যাটিং করার চ্যালেঞ্জ নেয়া হিমালয় জয়ের আনন্দের সমানই হবে হয়তো। সুব্রত সাহা, এনটিভি স্পোর্টস ডেস্ক। দর্শক, সময় হলো একটি বিজ্ঞাপন বিরতি নিয়ে, আর ফিরে এসে থাকছে আমাদের সিলেট ব্যুরো অফিস থেকে পাঠানো তথ্য ছবি নিয়ে সংবাদ প্রতিদিনের সিলেট। শেষ যাত্রার প্রস্তুতির সাথে যারা জড়িত, কয়জনই বা তাদের খবর রাখেন? করোনায় আক্রান্ত হয়ে যারা মারা যান তাদের কবর খোঁড়া থেকে শুরু করে শেষ যাত্রার প্রায় সকল প্রস্তুতি সম্পন্ন করেন তারা। কিন্তু পর্যাপ্ত স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী না থাকার পরও তারা মানবিক কাজে নিজেকে নিয়োজিত করেন এসব মানুষ। এবার সেসব মানুষের পাশে দাঁড়ালেন একজন মানবিক মানুষ। বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী সাজলুল লস্কর। ক্যামেরায় ছিলেন রুহিন আহমদ। মানুষের শেষ যাত্রার আয়োজন যারা করেন তাদের খবর রাখে খুবই কমই মানুষ। তবে এক্ষেত্রে কিছুটা ব্যতিক্রম সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান। নিজের জন্মদিনে তিনি ঠিকই তাদের খবর রাখেছেন, আর তাই আস্থা ও নির্ভরতার প্রতীক হিসাবে তাদের পাশে ছুটে গেলেন পার্সোনাল প্রোটেক্ট ইকুইপমেন্ট বা ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী নিয়ে। সেজন্য আজকে আমরা মনে করেছি যে আমাদের নিজেদের উপলব্ধি থেকেই যে তাদেরকে পিপি দেওয়া প্রয়োজন, কারণ তারা এই সকল লাশদেরকে তারা দাফন করানোর কাজ থেকে শুরু করে তারা কবরের লাশ মাটি দেওয়া পর্যন্ত তারা এই সমস্ত কাজ করে থাকে। প্রতিটি মানুষ এভাবে যারা স্বাস্থ্য সেবা নিয়ে বিভিন্ন সময় কাজ করছেন তাদের জন্য এভাবে পিপি সরবরাহ করে দেবেন। এই করোনাকালে শেষ যাত্রার প্রস্তুতির সাথে জড়িত প্রায় প্রত্যেকেরই খুবই জরুরি প্রয়োজন এই সুরক্ষা সামগ্রী। শনিবার বিকেল 4টার দিকে সিলেট সিটি কর্পোরেশনের মালিকানাধীন নগরীর বৃহৎ গোরস্থান হযরত মানিক পীর রহমতুল্লাহ আলাহির টিলা এলাকায় গিয়ে তিনি তাদের হাতে এই ইকুইপমেন্ট তুলে দেন। বছর ধরে করোনা ভাইরাসে যে গোসল আমরা সম্পূর্ণ করি, এখন প্রত্যেকটা গোসলের মধ্যে আমরা 4-5টা পিপি লাগে। এটা খুব মহৎ কাজ, এটা আমাদের খুব জরুরি একটা দরকার জিনিস আছিল। আজকের এই পিপিগুলা যারা এইখানে লাশ দাফনের কাজে ব্যবহার হবে, যারা ব্যবহার করবেন তারা অনেক ঝুঁকি নিয়ে এসব লাশ, করোনা আক্রান্ত মানুষ মারা যাওয়ার পর লাশ দাফন করেন, তাদের কাজে অনেক ভালো কাজ আসবে। এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আজমল আলী, প্রকার ও প্রকাশনা সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আব্বাস উদ্দিন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার শাহিন আহমদ শাহিন, উপদপ্তর বিষয়ক সম্পাদক মজির উদ্দিন, কোষাধ্যক্ষ শমশের জামাল, সদস্য শহীদুর রহমান চৌধুরী জাবেদ, আওয়ামী লীগ নেতা মাসুদ হোসেন খান, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ রহমান সহ নেতৃবৃন্দ। সাজলুল লস্কর, এনটিভি ইউরোপ, সিলেট।
জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের বৃহত্তর শ্রীরামশী গ্রামের যুক্তরাজ্যে বসবাসরত সমাজসেবক শিক্ষানুরাগী ব্যক্তিদের সমন্বয়ে প্রতিষ্ঠিত শ্রীরামশী ইউনাইটেড অর্গানাইজেশন এর উদ্যোগে পবিত্র মাহে রমাদান উপলক্ষে বৃহত্তর শ্রীরামশীর 5 শতাধিক অসহায় দরিদ্র পরিবারকে এবং গ্রামের সকল মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মাদ্রাসার এতিম ও গরিব শিক্ষার্থীদের নগদ অর্থ বিতরণ করা হয়েছে। এছাড়াও প্রতি বছরের ন্যায় শ্রীরামশী স্কুল অ্যান্ড কলেজের দরিদ্র শিক্ষার্থীদের ভর্তির জন্য নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। সুনামগঞ্জের জগন্নাথপুর থেকে আমাদের সহকর্মী মোহাম্মদ আব্দুল হাই জানান, 29 এপ্রিল পবিত্র মাহে রমাদান উপলক্ষে বৃহত্তর শ্রীরামশী গ্রামের 5 শতাধিক অসহায় দরিদ্র পরিবারকে এবং গ্রামের 3টি মাদ্রাসার এতিম গরিব শিক্ষার্থী সহ মসজিদের 23 জন ইমাম মুয়াজ্জিনদের মধ্যে নগদ অর্থ বিতরণ সহ বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হয়। প্রতিষ্ঠার পর থেকে বিগত 5 বছর ধরে অসহায় দরিদ্রদের কল্যাণের পাশাপাশি এলাকার শিক্ষা সহ সামাজিক উন্নয়নে অনন্য ভূমিকা রেখে আসছে তারা। ভবিষ্যতেও যে কোনো দুর্যোগে শিক্ষা সহ মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার কথা জানিয়েছেন ইউনাইটেড অর্গানাইজেশন এর সদস্যবৃন্দ। নগদ অর্থ সহায়তা প্রদান কার্যক্রমে সহযোগিতার জন্য বৃহত্তর শ্রীরামশীর 13 জন প্রতিনিধির প্রতি অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন ইউনাইটেড অর্গানাইজেশনের সদস্যবৃন্দ। নগদ অর্থ বিতরণ উপলক্ষে বিকেল 3টায় শ্রীরামশী হাই স্কুল অ্যান্ড কলেজের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শ্রীরামশী ইউনাইটেড অর্গানাইজেশন এর সদস্য যুক্তরাজ্য প্রবাসী শেখ আব্দুর রবের সভাপতিত্বে বক্তব্য রাখেন মিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল মিয়া, সমাজকর্মী সালাউদ্দিন, আব্দুল রশিদ, জয়নুল ইসলাম, বাবরুল হুসাইন, মতিউর রহমান বাবলু, হেলাল আহমদ, সুমন মিয়া, মুজিবুর রহমান, মতিবুর রহমান, শুকুর মিয়া, নয়ন মিয়া, রায়হান আহমদ সহ আরও অনেকেই। পরে শ্রীরামশী ইউনাইটেড অর্গানাইজেশন এর সদস্য শেখ আব্দুর রব বৃহত্তর শ্রীরামশীর 13 জন প্রতিনিধির মাধ্যমে 5 শতাধিক অসহায় দরিদ্র পরিবার সহ মসজিদ মাদ্রাসায় নগদ অর্থ বিতরণ সহ ঘরে ঘরে পৌঁছে দেওয়া হয়। এছাড়াও শ্রীরামশী হাই স্কুল অ্যান্ড কলেজের দরিদ্র শিক্ষার্থীদের ভর্তি ফিসের নগদ 50,000 টাকা অধ্যক্ষ মোহাম্মদ হাজের আলীর হাতে তুলে দেন। এ সময় প্রভাষক নূর মোহাম্মদ জুয়েল সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। Because of coronavirus, we couldn't buy the actual product and give it to the 500 families. So instead of the food, we gave them cash incentive, and it's roughly about 500 families we supported. Inshallah, we're looking to go into 1,000 family in the future. অর্গানাইজেশনের প্রত্যেক সদস্যকে বিভিন্ন দেশে যারা আমাদের প্রবাসীবৃন্দ আছেন তাদের সকলকে আমরা অভিনন্দন জানাচ্ছি। বিভিন্নভাবে আমাদের অসহায় মানুষকে, দেশের মানুষকে সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন। দর্শক, সংবাদ শেষ করব তার আগে আরেকবার জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। ইংল্যান্ডের কোভিড বিধিনিষেধ শিথিলের পরবর্তী ধাপ পর্যন্ত মানুষকে ধৈর্যশীল হওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির সরকারের একজন বৈজ্ঞানিক উপদেষ্টা। মডার্নার তৈরি কোভিড টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। শ্রমিকদের অধিকার রক্ষায় আজ বিশ্বব্যাপী পালিত হচ্ছে মহান মে দিবস। এবং ভারতে নতুন করে 4,01,993 জন করোনা ভাইরাসে আক্রান্ত। 24 ঘন্টার হিসেবে শনাক্তের সংখ্যায় বিশ্বের মধ্যে সর্বোচ্চ। এ ছিল আমাদের হাতে থাকা এনটিভি ইউরোপ নিউজের সর্বশেষ আয়োজন। এ খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন ইউরোপ এনটিভি অনলাইন www.europentv.com। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।